ঈদ মোবারক। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদের বিশেষ তৃতীয় মাত্রায় কথা বলবার জন্যে, বরাবরের মতোই আড্ডা মারবার জন্যে দুজন রাজনীতিবিদ এবং তাদের সহধর্মিণীরা রয়েছেন। এবং কেন তাদেরকে নিয়ে এই তৃতীয় মাত্রায়, একথা আমি বিগত দিনগুলোতে বহুবার আপনাদের সামনে উচ্চারণ করেছি, পুনরাবৃত্তি করতে চাই না। চলুন পরিচিত হই কারা আছেন আমাদের সঙ্গে। আমার বায়ে টেবিলের একেবারে বা প্রান্তে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। তার পাশে এবং আমার পাশে আমাদের দুজনের মাঝখানে রয়েছেন নুরি জান্নাত রোশনি, মিস্টার কামরুজ্জামান রতনের স্ত্রী। আমার টেবিলের একেবারে ডান প্রান্তে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবং মাদারীপুর জেলা প্রশাসক খন্দকার মাসুকুর রহমান। এবং তার পাশে এবং আমার পাশে আমাদের দুজনের মাঝখানে রয়েছেন খন্দকার মাসুকুর রহমানের সহধর্মিণী সাবিনা চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। প্রথমে ঈদের শুভেচ্ছা। আপনারা যে যার মতো করে দর্শকদের জানাতে পারেন, কিন্তু খুব ছোট্ট করে, খুবই ছোট্ট করে। মিস্টার কামরুজ্জামান রতন, আপনি শুরু করবেন দর্শকদের কীভাবে ঈদের শুভেচ্ছা। আজকের এই ঈদ উল ফিতরে আপনি সহ সবাইকে ঈদ মোবারক। ঈদের আনন্দটা আমরা সবাই ভাগ করি, বিশেষ করে যারা আমরা পলিটিক্স করি। যদি বাপ মা যদি বেঁচে থাকতো, তাদেরকে প্রথম সালাম করে ঈদের জামাতে যেতাম, কিন্তু বাবা মা যেহেতু নেই, তো পরিবারে আমার ছোট ছেলে আছে, তাকে নিয়ে আমি ঈদগাহে গেলাম, তা নামাজ পড়লাম। স্বাভাবিককার যেহেতু রাজনীতিতে আমি সম্পৃক্ত, ওতপ্রোতভাবে জড়িত, তা আমি এলাকার মানুষদের সাথে, অনেকের সাথে ফোনে এবং নামাজ আনতে আমি যতটুকু পেরেছি, আমি ঈদগাহ ময়দানে যারা ছিল তাদের সাথে আমি কোলাকুলি করে ঈদের আনন্দটা আমি শেয়ার করলাম। তারপর অনেকের অপেক্ষা আছে, আমার শহরে যেতে হবে, ঢাকার আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমি একটা ঈদের আনন্দ, এবার এটা আমার নতুন সংযোজন হলো। সেটা হলো যে আমি প্রথম জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার পরে আমার জীবনের প্রথম ঈদ। তো আমি তো মোটামুটি ঈদকে একটা আমার দুই দিক থেকে একটা আনন্দটা ভাগ করলাম। সেটা হলো আমি একজন এমপি হিসাবে, জনপ্রতিনিধি হিসেবে মানুষের কাছে ওই রকম একটা এক্সপেকটেশন, মানুষের কাছে একটা উচ্ছ্বাস, একটা আনন্দ দেখলাম। আর পরিবারের মধ্যে তো হয়তো যে এমপি হিসাবে আমাকে একটু বেশি আজকে একটু ভ্যালুস দিল, তো খাওয়া দাওয়া হয়তো সামনে হয়তো আর একটু বেশি হবে। এটাই হলো আজকে আমরা। আপনি বিশেষ আদর যত্ন পাচ্ছেন এমপি হিসেবে ঘরে, মানে সব মিলে একটা ঘর সবসময় ঘরেই থাকবে। মিস্টার খন্দকার মাসুকুর রহমান, আপনি দর্শকদের কিভাবে ঈদের শুভেচ্ছা জানাবেন? এবং উনি যেরকম এমপি হয়ে আনন্দিত, আপনার এমপি হওয়া হয়নি, আমরা জানি না এটা সৌভাগ্য না দুর্ভাগ্য, ইতিহাস নির্ধারণ করবে। তবে আপনি একটি জেলার প্রশাসক হিসেবে, জেলা পরিষদের প্রশাসক আর কি, জেলা পরিষদ, আমি সেটাই বলছি যে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন, অর্থাৎ জেলা পরিষদের চেয়ারম্যান আমরা বলতে পারবো ভবিষ্যতে যখন নির্বাচন হবে তখন। সো আপনি কিভাবে শুভেচ্ছা? ধন্যবাদ আপনাকে, সম্মানিত মাননীয় সংসদ সদস্য, তার সহধর্মিণী, আমার স্ত্রী, সবাইকে ঈদ মোবারক। দেখুন, এবার ঈদটা আমাদের জন্য একটু ভিন্ন ধর্মী কারণেই বলবো, দীর্ঘ 17.5 বছর আমাদের সহকর্মীদের, আমাদের নেত্রী অনেক ঈদ তাদের জেলখানায় কাটতে হয়েছে। প্রিয়জনদের সাথে ঈদ করার সুযোগ তাদের হয়নি। আমরা এবার আমাদের একটা মুক্ত বিহঙ্গনের মতো আমরা আকাশে উড়ে বেড়ার মতো এবার একটা ঈদ উদযাপন করলাম। এই কারণেই বললাম, ফ্যাসিস্ট বিদায়ের পর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র একটি নতুন যাত্রা শুরু করেছে। সেই যাত্রার প্রাক্কালে ঈদ এসেছে। সুতরাং আমাদের জন্য এই ঈদটা একটু ভিন্ন আনন্দের মাত্রা যোগ করেছে। দীর্ঘ 17 বছর পর আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক সাহেব এবারই তার বাংলাদেশে প্রথম ঈদ উদযাপন। এবং আমাদের মধ্যে আরেকটি কষ্ট, আমরা প্রতি ঈদে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, উনি দেখা করতেন, আমরা ওনাকে ঈদের দিন সালাম দিতে যেতাম। সেই থেকে আমরা বঞ্চিত হয়েছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই পবিত্র ঈদের দিনে দোয়া করি, তাকে জান্নাতবাসী করুক। আর
আজকে ঈদের আমার জন্য আর একটি আনন্দের দিন। এই তো কয়েকদিন আগে আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক দায়িত্ব দিয়েছেন এবং আমি আপনাদের মাধ্যমে মাদারীপুরবাসীকে কাছে সার্বিক সহযোগিতা কামনা করব এবং আমি মনে করি এটা আমার কাছে একটা সোলেম ডিউটি, পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব যাতে আমি নিষ্ঠার সহিত পালন করতে পারি, সেটা আজকে ঈদের এই পবিত্র দিনে সবার কাছে ধন্যবাদ। এবার আপনাদের দুজনের পালা, আপনারা দর্শকদের কীভাবে ঈদের শুভেচ্ছা জানাবেন? ওনারা তো রাজনৈতিক কথাবার্তা বললেন, অনেক নিজেদের আনন্দের কথা, প্রাপ্তির কথা বললেন। আপনারা ছোট বড় যেভাবেই জানাতে চান আপনি সহ সবাইকে এবং আমার দর্শকদেরকে আসসালামু আলাইকুম আর ঈদ মোবারক। আপনি সহ এখানে যারা আছেন সবাইকে এবং দেশবাসী সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ। আমরা একটু আপনাদের দুজনের মানে দুটো পরিবার, যেহেতু আপনারা দুজন আছেন, দুটো দম্পতি, আপনাদের কাছ থেকে শুনতে চাই আপনাদের পরিবার সম্পর্কে একটা ছোট্ট করে ধারণা দেবেন। কে দেবেন, আপনি না আপনি? মানে পরিবারে কে আছেন, কারা আছেন? আমি কথা বলি আজকে আসলে প্রথম মানে আপনার দুজন সঙ্গে ছোট ছেলে আছে, একই ছেলে? না, আমার দেশে একজন, আর বাকি মেয়ে। আর আচ্ছা, আপনি শুনি পরিবার বলতে কি আপনাদের, সেটা একটু ধারণা দেন এবং কারা আছেন, কে কি করছেন যদি ছোট। আচ্ছা, আমার হচ্ছে এক মেয়ে দুই ছেলে। মেয়ে বড়, তারপর দুই ছেলে। বড় মেয়ে বিয়ে হয়ে গেছে, সে ইউএসএতে থাকে। ছেলেও ইউএসএতে থাকে, ওরও বিয়ে হয়ে গেছে। আর ছোট না, এখনো হয়নি। আর ছোট ছেলে হচ্ছে আমাদের সাথে থাকে, ও সামনে ও লেভেল পরীক্ষা দিবে এই আর কি। ও এমনি ও কোরআনে হাফেজ, ও লেভেল পরীক্ষা দিবে সামনে মেতে। আপনাদের অবস্থা? আমি বলি একটু। আমি ওনাকে দেব। আমি বলতে চাই, এটা আমার একটা মেয়ে, আমার স্ত্রী। আপনাদের মেয়ে না আপনার মেয়ে? দুজনেরই মেয়ে। এইটা এই কারণে আমরা তিনজন হলো পরিবার বিশাল। দেখেন, আল্লাহ আমাকে মাফ করবে কি না, কোরবানি কিংবা ঈদ আসলে আমার কাছে অভিশাপের মতো। বলেন যে কী কারণে বললেন? এটা ইদানিং না, একটা বিশাল দলের নেতা কর্মীদের এত চাহিদা, সেই চাহিদা পূরণ করার সক্ষমতা আমার নাই। স্বাদ আছে, আমার সাধ্য নাই। এবারও তার থেকে ব্যতিক্রম নয়। আমি ভোগের চেয়ে ত্যাগটাই আমাকে বেশি আনন্দ দেয়। আমি দীর্ঘ বছর ঈদের দিন কোনো নতুন জামা পরি না, আমি বিভিন্ন চ্যানেলে বলেছি। সেটা শুনতে চাইলেও আমি আপনাকে বলতে পারি, কিন্তু থাকলেও পড়েন না, না এমনি পড়েন? না, আমাকে দিলেও আমি পড়ি না। এটা কারণ আছে, আমি একটু ছোট্ট বলি। আমি ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় দক্ষিণবঙ্গের বড় শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রদলের সেক্রেটারি, সম্ভবত 85-86। আমার সে জীবনে গভর্নমেন্ট কোয়ার্টারে আমি থাকি। ওনারা আর এক বোনের বাসায় বেড়াইতে গেলেন, তখন পরন্ত বিকেলে মনটা খুব খারাপ। আমি একটা মহিলা, সে 50 ঊর্ধ্ব গ্রামের মহিলা, জেলা লেভেলের, জীর্ণ শীর্ণ, মনে হয় বয়স হয়ে গিয়েছেন। গোসল করে উনি এই কাপড়ের অর্ধেক পুকুরের পাড় দিয়া গাছ লাগানো ঝাঁকা, সেটাকে শুকাইতে দিতেছে, আর এক অর্ধেক শুকাইছে, তা পড়ছে ঈদের দিন। আমি মনে মনে, তখন আমি ছাত্র, যে আমার মনে এই জন্য দেশ স্বাধীন হয়েছে। আমি ওনাকে তখন আমার বোনের শাড়ি, স্টিল আলমারি, যে মহিলা দুজন ভাবি আছেন, এরকম শাড়ি ভরা, এবং কোনো জায়গায় গেলে সে প্রতিদিন একটা শাড়ি পরে দেয় লেকচার দিতে। আমি ওনাকে ডাকলাম যে তুমি ওই আপা কবে আসবে, তখন তুমি মানে ওইভাবে ডেটলাম, তুমি এসে শাড়ি নিয়ে যাবা। আমার শাড়ি কিনে দেওয়ার তখন ছাত্র নাই। এটা মনে একটা মাইন্ড করছে। আর একটা হইলো, আমি ঢাকা, তখন আমি রাজনীতি করি, রমনা পার্কে রোজার দিনে হাঁটতে যেতাম আমি 9টার দিক। তো একটা খারাপ মেয়েকে মারতে লাঠি দিয়া আপনার টেনিস ক্লাবটার পাশ দিয়ে ওখান দিয়ে গেল। আর আমি হোটেল ইন্টারকন্টিনেন্টাল, তখন সেরাটনে হাঁটতে আসলাম। তখন আমাকে এত বিবেক বাধা দিল। আমার কাছে তখন 1002 টাকা আছে। আমি যদি ওই মেয়েকে দেই, তখন মানুষ, আমরা 8 বছর হাঁটতে হাঁটতে সবাই সবারই চিনি, কিন্তু কথা বলি না, যে আমি দিলে হয়তো ওই মহিলা দিলে মাইন্ড করবে। আমার কাছে মনে হয়েছে যে ওই মেয়েটার বাড়িতে ওর ছোট্ট একটা ভাই প্রাইমারি স্কুলে পড়ে, তার 200 টাকা বেতন,
কিংবা ওর মা অসুস্থ 300 টাকা পাঠাবে, তারা জানে ও চাকরি করে, এটা আমাকে পাশেই হোটেল ইন্টারকন্টিনেন্টাল এরকম কিছু হলে রাষ্ট্র তাকে পাহারা দেয়। আমার মাইন্ড খুব স্টক করেছে। আমি ওই থেকে ঈদের দিন কোনো নতুন জামা কাপড় পরি না, আমার স্ত্রী এখানে রয়েছে। থ্যাংক ইউ, আপনি সাক্ষ্য দিচ্ছেন, কথা ঠিক। হ্যাঁ, ওকে, আমি আপনাদের কাছে আসছি, তার আগে একটু শুনতে চাই যে আপনাদের সন্তান সন্ততি আমার একটা মেয়ে ক্লাস 5-এ পড়ে, কি নাম? মাহরিন খন্দকার। আপনার বাচ্চাদের নাম কি? আমার বড় মেয়ে ফার্মাসিস্ট লুবাবা রিয়া জামান, ছেলে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইয়ের উপর এআই এর উপর। আচ্ছা, গুড। ওর নাম হচ্ছে আয়মান ইবনে জামান, আর ছোট ছেলে আরাফ ইবনে জামান। আপনার কাছে একটু শুনতে চাই যে আপনাদের সম্পর্কটা কিভাবে হলো, মানে আজকে এই অবধি বিবাহিত জীবনের কত বছর আপনাদের? 22 বছর। 22 বছর। বিয়ে কবে হয়েছিল উনি বলতে পারবেন? কবে, কত তারিখে বিয়ে হয়েছিল আপনাদের? প্রায় 22 বছর, মানে কোন সালের কত তারিখে বিয়ে হয়েছিল? 2004 4, হ্যাঁ। 11 জুলাই। বলতে পারি। সো আপনার বিয়ে হয়েছিল? পলিটিক্যাল ম্যান। আমার বিয়ে হয়েছিল কিভাবে? এখানে একটু বলতে হয়। না, আমি এটা ওনার কাছ থেকে শুনি, আচ্ছা, না, রাইট। ওনার কাছ থেকে Both. শুনি। সেটা মানে লাভ অ্যান্ড না, বোথ। সেটাই শুনতে চাইছি আমি যে না, দুইটা মিলেই এই দেখাশোনার মাধ্যমে মানে কিভাবে পরিচয় হলো, কোথায় পরিচিত হলো, কে প্রস্তাব তারপর করলো, একজন আরেকজনকে মানে চেনা জানা, এরপরে বিয়ে, ফ্যামিলির মাধ্যমে দেখা। তো এই তারপর ভালোবাসা শুরু মানে ইনিশিয়েট কে করলো? শুধু কয় নাম্বার ভালোবাসা জিজ্ঞেস করবেন তো? না, ভালোবাসা কয় নাম্বার জিজ্ঞেস মানে করবেন না? আপনার না ওনার? না, তো সেটা আমারই জিজ্ঞেস করবেন। না, সব কিছু মিলেই এটা অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়েছে। না, কিন্তু ভালোবাসার কথা কে বললো সেটা জানতে চাইছিলাম আমি। জি, জি। ভালোবাসার কথা প্রথম কে বললো? না, এটা দেখাশোনার মাধ্যমে আলাপ আলোচনা উভয়কে বুঝতে গিয়েই এটা সম্পর্কটা হয়ে গিয়েছে। না, বোঝার উদ্যোগটা কে নিল? এটা একটা মাধ্যম হয়েছে, মিডিয়ার মাধ্যমে হয়েছে। না, তোমার আমার বোঝাপড়ার বিষয়টা, হ্যাঁ, ওটা তো ফার্স্ট। আপনি বলেন না, আপনি ওনার দিকে তাকিয়েছেন, বলেন আপনার ফ্লোর। না, ফ্লোর আসলে ফ্যামিলির মাধ্যমে আমাদের পরিচয়, তারপরে একজন আরেকজনকে চেনা জানা, এই তো, এরপরে বিয়ে। অনেক ডিপ্লোম্যাটিক আপনাদেরটা শুনে। বলো তো। এখানে তো কোনো দিন আমি যাই বলি ওটা তো স্বীকার করবে না বা হারও মানবে না। এখন আমি বললাম আমি প্রপোজ করছি, আমি বিয়ে করছি, তবে আমাদের বাসার দূরত্ব আমাদের অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে ইয়ে লাভ ম্যারেজ। আচ্ছা, হ্যাঁ, আমাদের আগে ইয়ে ছিল, মানে আমরা দুজনকে পছন্দ করতাম, দেন ফ্যামিলিগতভাবে পরে বিয়ে। তো উনি প্রপোজ করেছেন না আপনি? না, রতন ভাই বলছে সেইটুকু। ওই না, উনি প্রপোজ কিন্তু করছে বলেছেন, obviously। উনি আপনাদের মধ্যে ডিপ্লোম্যাটিক। না, ওই প্রপোজ করছে, কারণ ও যদি, ওর সাথে আমার বয়সের ডিফারেন্স একটু বেশি, সো ও যদি প্রপোজ না করতো আমি তো অবভিয়াসলি সেখানে ইয়ে হতাম না, তাই না? ওই দাঁড়ায় থাকতো রাস্তায়। রতন ভাই প্রপোজ করতে, তার প্রপোজ ফিরিয়ে দেওয়ার ক্ষমতা সাহস নাই, কোনো একটা ছিল না আমাদের। তো উনি তো এখন যেরকম একটু শান্তশিষ্ট, ধর্মকর্ম নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে, আগে তো এতটা ছিলেন না, সেই সময় ছিলেন না, নামাজ পড়তো সবসময়, এতটা না তো, মানে নামাজ পায়াস পড়তো, তো ছিল সবসময়, নামাজ হ্যাঁ। পড়তো সবসময়, কিন্তু একটু অ্যাকচুয়ালি একদিকে পলিটিক্স আর একটু মারদাঙ্গা টাইপের সাহসী মানুষ, তো আপনার ভয়টাই করেনি? না, আসলে আমি ভয় করি নাকি ভয় রাজি হয়ে গেছে? না, আমি একটু মানে আগে ইয়ে বই পড়তাম খুব, আগে মাসুদ মাসুদ রানা পড়তাম, সেই জন্যই বললাম। মাসুদ রানা পড়তাম, তো ওই থেকে মানে আমার একটা মাসুদ রানা টাইপের একটা ছেলে পেয়ে গেছে, এই আর কি। তো কেমন কাটলো জীবনের বৈবাহিক জীবন? তো 31 বছর। হ্যাঁ। তবে আমি 90-এর গণঅভ্যুত্থানের আমি একদিন, ও আমার সাথে, ও হলিকসল পড়তো, আমার এক বন্ধু ওকে নিয়ে গিয়েছে জসীমউদ্দিন হলে। তেমন সময় আমাদের তখন নিউর ভাই অভির সাথে আমাদের যুদ্ধাঙ্গি, হ্যাঁ, যুদ্ধ মানে শুরু হয়ে গেল। তখন ওকে বললাম, আমার বন্ধুকে কোনো রকমের সূর্য শেডের ওই ঘরে একটা স্পেস ছিল, চিপাগুলি,
ওরে যে আসছে আসার পর এটা শুরু পর ওই বন্ধুকে দায়িত্ব দিলাম যে তুমি ওরে পার করে দাও তাহলে গুলি টুলি খাবে, তো ও ওদিকে চলে গেল। এটা হলো একটা প্র্যাকটিক্যাল ওর জীবনে। ও ইউনিভার্সিটিতে ছিল বাট ও কোনোদিন মারামারিটা দেখেনি। আমাদের ওই সময়টার কোনো কিছু দৃশ্যটাই ও শুনেছে বাট দৃশ্যমান ওই দিনই ওই but দিন আমি এসে আবার সাথে সাথে চলে গণঅভ্যুত্থানের যে ইয়েটা ফাইটটা আমি তখন মানে সে সময় আমি আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার, মানে আমার সাথে ওর অনেক দিন ধরে দেখা হচ্ছে না, ও বন্ধু পাঠাইছে যে তুমি আসো, তখন তো মোবাইলের যুগ ছিল না, ফোনে বলছে যে আমার বন্ধু যাবে, তুমি এসো তাহলে দেখা করব। ওই মাত্র গিয়ে আমি ক্যাম্পাসে জসীমউদ্দিন হল বোধ হয় না, জসীমউদ্দিন হলের জাস্ট ক্যাম্পাসের নিচে এসে মাত্র রিক্সা থেকে নামছি আমি, ওই তখনই এর মধ্যে খবর নিয়ে আসছে যে ঢুকে গেছে, বলতেছে গোলাগুলি হবে আর কি। ওই তখনই আমাকে আমি পিছনের একটা গেট ছিল ওই যে কি জানি কর্নার দিয়ে ওই যে ওয়ালের ফাঁক, হ্যাঁ ওয়ালের ফাঁক দিয়ে ছোট্ট একটা গেট, ওইটা দিয়ে তখন আমাকে কাঁটাবন্দি দিয়ে বের করে দিলে। তা আপনি এগুলো থেকে নিবৃত্ত করার চেষ্টা করেননি ওনাকে কখনো? নিবৃত্ত তো হবে না, না নিবৃত্ত বলো যেটা ঐতিহাসিক কারণে, সেটা তো আমার পার্সোনাল কোনো কারণে। যদি আমি নিবৃত্ত হতাম তাহলে হুসেন মোহাম্মদ এরশাদের পতন হইতো না, কারণ ওই সময়তে এই যে ডাকসুকে কিন্তু এই পেশি শক্তির বলে গেছে যে ডাকসুর বিপি আমানুল্লাহ আমান খোকন তাদেরকে তো ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করলো, তখন তো আমাদের এই ভূমিকাটার কারণে কিন্তু এই ডক্টর মিলন মারা গেল, এটা তো ঐতিহাসিকভাবে ওইটা আমাদের দরকার ছিল। সো আমি জানতে চাইছিলাম যে আপনাদের দাম্পত্য জীবন 31 বছরের কেমন কাটলো? 3 জন বাচ্চা হয়েছে, এখন ভাইদের মাত্র 1 জন। তো নিশ্চয়ই আমরা আমাদের ফসলের মাধ্যমেই তো আমরা যেহেতু ভালো ফলন হয়েছে মাশাআল্লাহ, তো আমাদের না কাটার কোনো আমি কারণ দেখছি না। আপনি একটু বলুন। আলহামদুলিল্লাহ আমরা হ্যাপিলি ম্যারিড, আলহামদুলিল্লাহ। আপনাদেরটা শুনুন। না, বিষয়টা হয়েছে কি, রতন ভাই একটা জায়গায় বলে নাই, সবসময় আপনি আগে বলতে চাইছেন কেন? আপনার কোনো ঝুঁকি আছে? না না, বিষয়টা হলো উনি বললে কিছু বলে ফেলতে পারে আপনার। আমরা রতন ভাই যতই না বলুক, ভাবিরা সে না বলুক, আমরা ওয়াইফদের অত শান্তি দিতে পারি নাই। হ্যাঁ, রাজনৈতিক কারণ ইচ্ছা থাকলে হয় না। যেমন দেখেন এই আজকে এই মুহূর্তে আমাকে বলতে হয়, আমি জেলে, আমার ওয়াইফ ঢাকা কোর্ট, জজ হাইকোর্ট এতবার গেছে, যেমন আমার মামলাটা সজল করতো। হ্যাঁ, সজল বলছে ভাবি আপনি যদি আর আসেন আমি তাকে জেল থেকে বের করব না। আচ্ছা, সর্বশেষ বলি, আমি কাশিমপুর হাই সিকিউরিটিতে আমাকে নিয়ে গেল, সকাল 6টায় আমি যেদিন বের হব যাবিন, সকাল 6টায় সে জেল, ওখানে আরপি গেট বলে কাশিমপুরে, আরপি গেটে সকাল 6টায়, সন্ধ্যা 6টায় আমি বের হয়েছি। এই 12 ঘন্টায় দাঁড়ানো, ওখানে খাওয়ার জায়গা নাই, বসার জায়গা নাই। আমাদের স্ত্রীরা এরকম কষ্ট করেছে আসলে। তো দীর্ঘদিন পর যেমন আমি রতন ভাই, তার একটা সংগ্রামী জীবন আছে, ভাবি ওইটা দেখে নেই হয়তো, এতদিন পর সে একটা মূল্যায়ন হয়েছে। আমি মনে করি সচিবদের আর গভর্নমেন্ট জব করে তাদের সর্বোচ্চ পদ সচিব। হ্যাঁ, রাজনীতিবিদদের সর্বোচ্চ পদ মন্ত্রী না, সর্বোচ্চ পদ এমপি, সর্বোচ্চ পদ আল্লাহ তাকে সেই জায়গায় দিয়েছেন। এখন এটা আমি অন্ততপক্ষে আমরা এই 90-এর ওই হিসাবে আমরা হ্যাপি। হ্যাঁ, 90-এর কথা শুনলে আমাদের মধ্যে একটা জাগরণ শিহরণ তৈরি হয়, সেটা হয়েছে অনেক দিন পর। এবং আমাকেও একটা জায়গায় তারেক সাহেব দিয়েছেন, দেখেন দুঃখ আমার, আমি নমিশনটা পাই নাই। হ্যাঁ, তো সেখানেও আমাদের এখন চেষ্টা থাকা উচিত দুইজনই আমরা পলিটিক্যাল আলোচনার মধ্যে আজকে যেতে চান। আমি চাইছি যে আপনাদের এই দাম্পত্য জীবন, দাম্পত্য জীবন কোয়ালিটি টাইম কত স্পেন্ড কেমন করছেন? আমাদের দাম্পত্য জীবন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো যায়। আমার ওয়াইফের একটা, সে ঝগড়াঝাটি করতে পারে না, চিৎকার করেও কথা বলতে পারে না। একটা জিনিস সমস্যা, আমি কোনো তার দৃষ্টি অন্যায় হলে সে চুপ করে আমার 2 দিন কথা বলবে না, 2-3 দিনও যায়, 3 দিনের পর সে কথা বলবে। আর আমি মনে করি 3 দিন, চতুর্থ দিন যায় না, চতুর্থ দিন যায় না, কিন্তু সে গালাগালি বা খারাপ কথা, ঝগড়াঝাটি এগুলো সে করতে পারে না, কখনো করে না এটা, কিন্তু ওই জিনিসটা করে, কথা সে বলবে না। হ্যাঁ, অন্যায় করি না তা না, সেটা কি আপনাকে পেন দেন, আপনি শান্তিতে থাকেন 3 দিন যে কথা বলেন? না, একটু লাগে কোনটা দরকার, ওইটা দরকার, ওইটা তখন কাজের মেয়েদের কাছে যেতে হয়, মহিলাদের বুয়াদের কাছে যেতে হয়, তখন সে রাগ হইয়া পড়ে, ওটা নিয়ে এসে দেয়। এখন আমাদের মেইন হয় এই যে রতন ভাই এখানে শিকার, আমাদের ঢাকার রাজনীতি শুরু হয় রাত 10টার পর। হ্যাঁ, আমাদের রাত্রি আসাটা
এটা এটা আসলে সবাই আমাদের স্ত্রীরা সবাই উদ্বিগ্ন থাকে দিনকাল রাজনৈতিক পরিবেশ যে বিগত দিনও ছিল বা এখন যে সম্পূর্ণ হয়েছে, এই জন্য একটা ইসের উদ্বেগের মধ্যে রাখা হয়। আর একটা বিষয়, আমার বাসায় আমি একটা হ্যাপি, আমার ওয়াইফের দিয়ে এইটা আমার এলাকায় মানুষ এবং এমন স্ট্যান্ডিং কমিটির মিটিংও আমি গ্রেপ্তার হয়েছে উঠছে তারেক সাহেবের সামনে, আমার বাসায় আপ্যায়নটা, মানুষকে আপ্যায়নটা অত্যন্ত ভালোভাবে, এরকম আমার বাসাটা জনগণের বাসা, আমার বাসাটা জনগণ। আমি একটা উদাহরণ দিই, শিক্ষামন্ত্রী আপনার এজনক মিলন ভাই, তিনি আমার বাসায় 11 সময় গয়েশ্বর আমার বাসায় আছে, নিরু ভাই গেছেন রাত 12টা, খাবেন বলেন না খাবেন, রাত 4টায় আমার ওয়াইফ পাঙ্গাস মাছ রান্না করে খাওয়ার পর মিলন ভাই বলেন আসুক, ঢাকার শহরে কোনো রাজনীতির বাসায় এরকম হয় না, এই আমার বাসাতে এই জিনিসটা আছে। এটা যারা গেছে আমার এলাকায় ওইটা শোনা আছে, এবং সেই দিকটা আমার থেকে আমার ওয়াইফ জনপ্রিয়তা বেশি আমার এলাকায়, এবং সে এটা পছন্দ করে। তবে আমি মনোনয়ন না পাওয়ায় সেটা আপনি বলছেন, উনি তো বলতে পারছেন না যে উনি পছন্দ করে কি করে না। এবার তাকে আমি পুরো দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ ভাই, আমাদের 22 বছর সংসারে আমরা হ্যাপি। বলো আমার দোস্ত, তুমি বলো। মানে এটা কি আপনি ক্যামেরার সামনে দেখে বলছেন না, ও কখনো কখনো কি আপনাকে এরকম বলেছেন যে উনি তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল? না, আমি বলি নাই, সে বলছে। বলছে? হ্যাঁ, সে বলছে। এইটা আরেকটা কি, এই যে আছে বাংলাদেশের এই যে উনি এমপি হয়েছেন, ওনার 50% মহিলা ভোটার, 50%। এটা তো অ্যাভয়েড করতে পারবেন না। আর 90 দশকে আমাদের দলে মেয়েদের সংখ্যা খুব কম ছিল, যেখানে আমরা ব্যর্থ ছিলাম। যেটা ছাত্র ইউনিয়ন করতে পারতো, ছাত্রলীগ পারতো, মিছিলের সামনে মেয়েদের আমরা পারি নাই। এখন আমাদের এদের মেয়েদের সাথে মেশাতে ফোন আসা, এগুলা একটু বলে জীবনই বৃথা, জীবনটা নষ্ট হয়ে গেল। আপনি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে ওনার সম্পর্কে আপনি বলবেন, এবং ভয়ে বলবেন যে ওনার ভালো দিক কি আর খারাপ দিক কি, ভালো দিক হাজব্যান্ড হিসেবে এবং পলিটিশিয়ান হিসেবে, দুদিক থেকে যদি বলেন, একজন নাগরিক হিসেবে, একজন পলিটিশিয়ান, ওনার গুণ কি আর দোষ কি, এবং হাজব্যান্ড হিসেবে ওনার ভালো দিক কি খারাপ দিক কি আপনার কাছে? খারাপটা আগে বলি। হ্যাঁ হ্যাঁ, খারাপটা আগে বলি। ওনার দিকে আপনি ওনার দিকে থাকলে তো বলতে পারবেন না, আমাদের দিকে তাকিয়ে বলে দেন। মনে করেন খারাপটা হচ্ছে ওই যে পলিটিক্সে এত বেশি ইনভলভ থাকে যে ফ্যামিলিকে সময় দিতে পারে না, এটা হচ্ছে সবচেয়ে ফার্স্ট। আর হচ্ছে খুব মানে মানে রেগে যায়, হঠাৎ করে রেগে যায়, কিন্তু খুব ঠান্ডাও হয় খুব তাড়াতাড়ি। এটা হচ্ছে তার সবচেয়ে একটা ইয়ে। আর ভালো গুণ হচ্ছে সে হচ্ছে একটা ভালো মানুষ, সবচেয়ে প্রথম ভালো বলবো, ভালো বাবা এবং ভালো সন্তান। সে একদম ভালো সন্তান। আমি ভালো বাবা, ভালো সন্তান, ভালো হাজবেন্ড। হ্যাঁ, ভালো স্বামী বলেন না, আমি গ্র্যাজুয়ালি আসতেছি, ইনফ্লুয়েন্স করা দরকার না, আমি আস্তে আস্তে আসতেছি। ভালো হাজবেন্ড না হলে তো 31-32 বছর থাকতে পারতাম না অবভিয়াসলি। তবে একসাথে থাকতে গেলে তো ঝগড়াঝাটি হয়। কে ঝগড়া করে, আপনি না উনি? না, দুজনেই করি আমরা। বেশি কি করে? না হলে আমি করি মনে হয় না। মানে ঝগড়া শুরু করেন আপনি? ঝগড়া শুরু করি হ্যাঁ, না, উৎসব, তার উৎসব। মানে আমার যেটা পছন্দ হচ্ছে না আমি এটা বলবোই, কারণ আমি জানি যে ওটা সে করলে ওর ক্ষতি হবে। তো যে কোনো উপায় হোক, আমার এটা ঝগড়া করে হোক বা যেমনি হোক, এটা আমাকে স্টপ করতে হবে, নাহলে ওর ক্ষতি হবে। এই কারণে আমার বলতে হয়। তবে একটা কথা প্রায়শই বলে, আপনি একটু সাহস করে বলতে না, পারবেন? আমার তো ওনার ভালো খারাপ দুইটাই বলেন, ওনার দোষ ত্রুটি না, একটু। আমি শুধু এতটুকু বলি যে জীবনে অনেকবার বলছে আমি তোমাকে বিয়ে না করলে আমার নাকি কেউ বিয়েই করতো না। এটা অনেকবার বলছে। এটা কি ভাবি বলছে? হ্যাঁ, এটা বলছে আমার। না, নাহলে মানে আমার অনেকটা, আমি বললাম ঠিক আছে করুণা করে আমার তো উদ্ধার করছো, তো বাবা একটু রেহাই দেওয়া হয় না, আমি এটা বলছি। আপনি একটু ওটার সম্পর্কে বলেন দেখি, আপনার সাহস কতখানি? না, আমি শুধু এতটুকু বলি, আমার রাজনৈতিক জীবনে বিশেষ করে আমার দলের ভিতরের ও সাহস নিয়ে, আমার ওয়াইফ হিসাবেই, ওরা কখনোই পলিটিক্স করে না এবং করবেও না, কিন্তু আমার দলের ভিতরে খুব সাহসীভাবে, নাম নাই বলি, প্রেস ক্লাবে, এখন তো আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া অনেক কিছু আছে, তখন খুব লিমিটেড। আমার 2টা প্রেস ক্লাবে বুকিং দিয়ে 2টা সাংবাদিক সম্মেলন করে মানে করতে হয়েছে আমার পরিবার সবাইকে নিয়ে। এটা আমার জীবন, আবার জীবন মৃত্যুর সম্মুখীনই ছিল। আমার বাড়ি তো, হ্যাঁ, 7 স্টার গ্রুপটা পাঠিয়েছিল, তো
তো এই সময় আমার দুইবারই প্রেস ক্লাব, এবং আমি যেতে পারিনি, একবার আমি গিয়েছি, আর ওরা সহকারে তিনজন ওয়াইফই প্রেস ক্লাবে বুকিং দিয়ে সাংবাদিক সম্মেলন করেছে, এবং ওই পাঠ করেছে তিনজন মানে তিনজনের ওয়াইফ? তিনজনের ওয়াইফ। ও হলো মানিকের, ওই যে আমাদের মানিক আর লাভলি, যে বর্তমান যে টাঙ্গাইল 6-এর যে এমপি, ওরা তিনজন একসাথেই আমাদের বিপদটা আসছিল, এবং ওই সময় ওই পাঠ করছে, সাংবাদিকের উত্তর ওই দিয়েছে। শুধু ও আবার আইআরএর স্টুডেন্ট, ও আবার ভালো। বিশেষ করে এইবার যে আমি ইলেকশনটা করলাম, পঞ্চেশ্বরটা আমার সবচেয়ে রিস্কি একটা জায়গা ছিল, এই ইউনিয়নটা। তো ওই ইউনিয়নে ও সব মানে ক্যাম্পিংটা করছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আমার যে ভোটের জিতার যে মেন কারণটা, সেটা হলো মহিলাদের আমি 50% ভোট তো এমনি, মহিলারা যেভাবেই হোক আমার উপর খুব মানে ওরা আমাকে মায়া করছে, যেমনি হোক ওদের একটা প্রচণ্ড সাপোর্ট আমি পেয়েছি। যে শুধু মহিলারা বলতো, যেমন একটা উদাহরণ দিয়ে, আমি আর এক গাড়িতে আসতেছি, তো একটা মধ্যম বয়সী একটা মেয়ে আমাকে দেখে, আমি সামনে বসা ছিলাম, রিক্সা থেকে একটা মানে জাম করে সে নামলো, মানে আর এমপি সাহেব রতন ভাই, তো যদিও ও আমার সাথী ছিল, আর অন্য কিছু মনে করেনি, মনে করো ভোটের সময় বলার কায়দা না, ভোটের সময় ভোট তখন হয়ে গেছে, মানে এত মহিলাদের যে কোনো কারণে হোক, মহিলা আলেমুলাম প্লাস মাদ্রাসার ছাত্ররা আমার উপর খুব ছিল, কারণ অনেক প্রতিকূলতার মধ্যে কিন্তু আমাকে বেরিয়ে আসতে হয়েছে। তো যাই হোক, এই যে ওইখানে ও প্রচণ্ড আমার মানে সহযোগিতা বলতে এইটাই, যে পঞ্চেশ্বরে ওই প্রথম ক্যাম্পিং করতে গেছে, যে মারলে আমাকে মারবে, সেটা আমি বুঝবো, যে প্রথম আমার মানে অ্যাগ্রেসিভনেস থেকে ও এইটা নিজেই সাহস নিয়ে, নিজে এটা ইনিশিয়েটিভ নিয়ে, নিজের দায়িত্বটা নিয়ে নিয়েছে। এই সুতরাং এইবারের ইয়ার পিছনে ও মহিলাদের মাঝেও খুব জনপ্রিয়, যদিও কোনদিন পলিটিক্স করবে না, বাট আমার কারণে, ধানের শীষের কারণে আমার। আপনি ঠিক করে দিচ্ছেন কিভাবে যে উনি কখনো পলিটিক্স করবেন না? এটা আমি অ্যাকচুয়ালি আমি বলি, দাঁড়াও আমি বলি, আমি হচ্ছি ওর হচ্ছে ফার্স্ট ও আমার হাজবেন্ড, দেন হচ্ছে আমি কিন্তু তার একটা কর্মী, তার পিছনে থেকে আমি তাকে সবসময় সহযোগিতা করি। এই মানে বিয়ের পরে যত ধরনের আছে, আমি মনে করি আমি তার একজন কর্মী। ওই আমাকে জেলে সবসময় দেখাশোনা করতে, ডিবি অফিসে, মানে একটু সাহস আমার থেকেই সাহস কিছু মানে ওকে যখন টক শো থেকে নিয়ে গেল, ওই যে দেশ টিভি টক শো থেকে যখন নিয়ে গেল, তখন ওই যে ডিবি অফিসের সামনে আমি ইলিয়াস ভাইকে যখন গুম করা হলো, তারপর পরই ওকে নিয়ে গিয়েছিল 4 দিনের মাথায়। তখন আমি রাতের থেকে আমি ডিবি অফিসের সামনেই বসেছিলাম সারা রাত এবং সকাল পর্যন্ত। সেই সময় যে মিডিয়া একটা অনেক বড় মানে আমাদের সাহায্য করেছে ভূমিকা, যে ওনাদের কারণে হয়তো তাকে সেদিনের মতো আল্লাহর রহমতে সে আমাদের কাছে ফিরে আসতে। প্রথমে ডিবি বলছে যে ইলিয়াস আলীকে একটু বের কর, তো আমাদের একটু কনফ্লিক্ট ছিল, তো ওই কারণে মানে এইটাও ইন্টেনশন, গভর্নমেন্ট যা করা তো করেছে, বাট এটা আমার উপর দায়ভার দেওয়ার জন্য আমাকে নিয়েই প্রতি ইলিয়াস আলী কোথায় তুই বের কর। আপনি একটু অন্য সম্পর্কে বলেন, আমরা একটু শুনি, মানে যেগুলো মানুষ জানে সেগুলো বলে লাভ নেই, যেগুলো আমরা জানি না আর কি, সেগুলো ভালো দিক খারাপ দিক। আচ্ছা বলো না, বলো একদম ফ্রি। আপনি বলবার জন্য মানে আগ্রহ। খারাপটা আগে বলবো? আচ্ছা, সে রেগে যায় খুব তাড়াতাড়ি। রেগে যায়, হ্যাঁ রেগে যায়, কিন্তু রাগটা খুব তাড়াতাড়ি আবার ঠান্ডাও হয়ে যায়। তো এর বাইরে তেমন কিছু, মানে একটু রাত করে বাসায় ফিরে, যেটা মানে আসলে আমাদেরকে মানতে হয়, যেহেতু তারা পলিটিক্স করে, মানতে হয়। কিন্তু বাচ্চারা দেখা যায় বাবার জন্য অপেক্ষা করে, তো ওরা একটু মন খারাপ করে, বাবা কখন আসবে, দেখা হয় না অনেক সময়, সকালে স্কুলে চলে যায়। তো আর এমনি সে খুব সহজ সরল মানুষ, ভালো মানুষ আলহামদুলিল্লাহ। আর বিশেষ কোনো গুণ আছে যেটা আমরা জানি না? না, বিশেষ তেমন কোনো। আপনি বলতে চাইছিলেন বলেন, আমি মানুষকে ভালোবাসি। হ্যাঁ, এই যে রতন ভাই হয়েছে, এখন দ্বিতীয়বার হইতে গেলে তার মেইন পুঁজি মানুষকে ভালোবাসা, বিকল্প নেই। আর আমি এইটা করি, আমি মানুষকে ভালোবাসি, তো একটু রেগে যাই, মানে একটা চাপ, আর লাস্টে মানে আমাদের সেরকম মানুষেরও একটু জ্ঞান, বিশেষ করে শহীদপুর মাদারীপুরে এদের জ্ঞান গরিমা একটু কমও আছে বটে। হ্যাঁ, যেমন ধরেন একবার আমি ঘুমের থেকে উঠে আমি বাথরুমে গেছি, আমার ওয়াইফ একা বসা, প্রথম বিয়ে করছি, মশারির অর্ধেক খোলা, তাই সে দেখি মশারির ওখানে বিছানার উপরে একটা ছেলে বসা, তাই মনে করছি সে ওই পক্ষের সবারই তো আমি চিনি না,
আবার আমি তোয়াইলা পরে বাথরুমে গেছি, সে বাসার ড্রেস পরে রান্নাঘরে, সে আইসা ওই ছেলেকে দেখে মনে করছে যে আমার পক্ষের কেউ হইতে পারে, সেও কিছু বলে না। তা আমি আইসা তখন হরতাল চলে, আমি এসে বলে তুমি, আমি বললাম কে? ও বলে না। আমি তুমি এখানে কেন? আমার ড্রয়িং রুমে একটা লোক নাই, ড্রয়িং রুমে 10-15 জন বসতে পারে, 20 জন, ডাইনিং রুমে নাই, সে ওখানে বসছে। এই যে মানুষ একটু ওইখানে না, বেডরুমে সে গেল কেন? এই যে এগুলো তো সহ্য করে। যে আমাদের প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের এরকম একটা গল্প আছে আছে। যে এইসব বিস্তারিত তো বলছে যাও তুমি তোমার ভাবির সাথে যে ইসলাম আর বলছে এরকমও আমাদের দরিদ্র জনগণ। আমি রতন ভাইয়ের এলাকার ভোটার, আমি যে ওনাকে কতখানি পীড়া দেব এটাও তো আমার একটু জ্ঞান থাকতে হবে, তাই না? সেটা একেবারে ইফতার টাইমটা ফোন করবেন আপনি, একটা লোক করে একদম ইফতার সময়। জি, এমনি আপনাদের সময় কাটে কিভাবে? মানে সারাদিন তো ব্যস্ততা, কর্মব্যস্ততা সেগুলো আছে, এর বাইরে, কাজের বাইরে আর বিনোদন কাজের বাইরে আসলে কি করেন আপনারা? আপনারা কি ছবি দেখে সময় কাটান, গল্প করে, বই পড়ে, ঘুরে দেশে বিদেশে? দুইজন হয় না, সে দেখে, দুইজনের সময় একত্র খুব হয় না। কঠিন, খুব কঠিন। কারণ তার সাথে বসে মানে টিভি দেখা পসিবল হয় না, তার দুই হাতেই মোবাইল থাকে। আমি রাতে গভীর রাতে তো আমরা যে তৃতীয় মাত্রা দেখি প্রতিদিন, যেদিন ভালো লাগে সেদিন একটু বেশি দেখি, আর সে তখন ঘুমায়, আর সে সিনেমা দেখে। আমার কোনোটা না বুঝলে তার কাছে জানে না এই সিনেমাটা কি। যেমন আমাকে মিলন ভাই অনেক আক্ষেপ করে ফোন করেছে, সানফ্লাওয়ার, আমাকে সানফ্লাওয়ার ডাবার দাও, ওই 60 দশকের এটা আমরা বাংলাদেশে একসময় সানফ্লাওয়ারটাই চলছে তখন। এই যে এরকম আর কি। আপনাদের কিভাবে কাটে সময়? আমার খেলাধুলা, আর এই যে এখন রাজনীতির কারণে টক শো দেখতে হয়, দেখি। খেলাধুলা তো আপনি একা করেন, দুইজনে কি করেন সেটা বলুন। খেলা দেখে? না, ওর সাথে খুব কত বছর একসাথে কি মানে বসি না। অ্যাকচুয়ালি আমাদের টিভি দেখা কম হয়, তো টিভি দেখবে কি, এই ফেসবুক টিভি দেখা, গান শোনা? না না, গান ঘুরতে যাওয়া শোনা হয় না, তবে সে খুব ফেসবুকে দেখা যায় 4-5 জন লোক সাথে থাকে, তাদের সাথে থাকে, তো একসাথে বসে ভাত খাওয়াটাও আমাদের কোয়ালিটি টাইম। আমরা যদি দেশের বাইরে যাই সে সময় আমাদের একসাথে থাকতে হয়। সে আর সময় ঢাকায় ফেসবুক খুব মানে বেশি আসক্ত, এটা প্রয়োজনীয়। ফেসবুক আছে থেকে তো রক্ষা আপনাদের, না হলে তো কি হতো কে জানে। সো আমরা একটু শেষের দিকেও চলে এসেছি। আমি আপনাদের যেহেতু ঈদের অনুষ্ঠান, দর্শকদের বা আপনাদের যারা ভক্ত অনুরাগী আছে তাদের আনন্দ দেওয়ার জন্য, এবং আপনারা যেহেতু একই সঙ্গে জীবনযাপন করেন, একই চার দেয়ালের মধ্যে, একই ছাদের নিচে, সো আপনাদেরও দায়িত্ব, যেহেতু নির্বাচনের সময় আপনি কাজ করছেন, উনি অনেক কষ্ট স্বীকার করছেন। সো আপনারা দর্শকদেরকে কিভাবে আনন্দ দিবেন আমি জানি না। গান গেয়ে দিতে পারেন, আমাদের আবৃত্তি করে শোনাতে পারেন, কোনো জোকস থাকলে সেটা নিজের জীবন থেকে থাকলেও শোনাতে পারেন, বাইরে থেকেও শোনাতে পারেন। কে শুরু করবেন? কিন্তু চারজনকেই করতে হবে, প্রত্যেকের জন্য 1 মিনিট করে সময়। সো আপনারা নিজেরা, আপনি সাহসী মানুষ, আপনি শুরু করছেন। আচ্ছা, আমি বলি এটার সাথে আমার হিস্ট্রিক্যাল একটু। ইলিয়াস আলী সহ আমাকে একবার আমরা ছিলাম 18 ঘন্টা 96 সালে। তখন ডিজিএফআই থেকে আমাদের সরাসরি মিরপুর থানায় নিয়ে আসে। তো আমরা বুঝতে পারি না ডিজিএফআই, তখন তো চোখ টোক সব বাঁধা। এটা হলো 97, 90 মহাখালী থেকে আমাদেরকে অ্যারেস্ট করা হয়। তো আমাদের তখন 116 সিটের বিরোধী দল আমরা, তো আমাদের টেস্ট করতে পারতেছিল না। উত্তরার থেকে, থানার থেকে ডিবি অফিসের নাম করে আনতেছিল, পরে ওদিক থেকে ক্যান্টনমেন্ট, পরে চোখ বাঁধাতেও আমরা বুঝি নেই। তো আমাদের সারাদিন আমাদের ক্যান্টনমেন্টে আমরা বর্তমানে তো বুঝি যে ডিজিএফআইতে রাখলো। রাখার পরে 8টার দিকে মিরপুর থানা আমাদেরকে আনা হলো। তখন ইলিয়াস ভাইয়ের বাড়ি তো সিলেট। তা আমরা শঙ্কিত ছিলাম যে আমাদের তো পরবর্তী আবার নিয়ে যাবে। তা আমরা যে আছে আমাদের কোথাও টেস্ট করতে পারতেছিলাম। ম্যাডাম, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, ওরা পরবর্তী আমরা শুনেছি ওনারা খুব চেষ্টা করেছে আমরা কোথায়। তখন এই গুমের প্রচণ্ড ছিল না। তখন আমরা যে লকারের মধ্যে আমরা 3 জন, তখন ইলিয়াস ভাই বলতেছে কি সল্লে আল্লাহ নবী পড়ো। তারপর ইলিয়াস ভাই একটা আঞ্চলিক গান গাচ্ছিল, সেটা শোনাবেন আপনি? আচ্ছা, আমি দুইটা অংশ দুইটা তুমি রহমতের নদিয়া, তুমি রহমতের নদিয়া, দোয়া করো মোরে হযরত শাহজালালিয়া। এটা গেলাম। আর আমি ব্যক্তিগত একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। বাহ, চমৎকার চমৎকার।
এবার কে নেক্সট? আমার কোনো গান গাওয়ার, আমার কোনো মানে জীবনে গান শুনছি বহুত, গান গাওয়ার কোনো অবস্থাই গাইতে নাই। না পারলে বলতে তো পারবেন। না, সেটা বলেন। আমি শুধু এই বলবো আজকে ঈদের এই শেষ বেলায় যারা ঢাকা শহর থেকে দেশে প্রিয়জনদের সাথে ঈদ করতে গিয়েছেন, বাবা মা ভাই বোন আত্মীয় আপনজনদের সাথে, আপনারা নিরাপদভাবে আবার ঢাকায় ফিরে আসুন। আমরা আগামী ঈদের অপেক্ষায় থাকি সেই পর্যন্ত যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের বাঁচিয়ে রাখেন সেই সবাইকে, এবং বিশেষ করে আপনাকেও আমি ধন্যবাদ জানাই, ঈদ মোবারক জানাই। আপনিও সুস্থ থাকুন। আপনার এই তৃতীয় মাত্রার মাধ্যমে এ দেশ জাতি অনেক উপকৃত হয়েছে, দেশ ও জাতি অনেক ঘটনা অবলোকন করেছে, দেখেছে এবং জ্ঞান অর্জন করেছে, এবং অনেক দেশের অনেক প্রখ্যাত ব্যক্তিদের এখানে এনে জনগণকে উপকৃত করেছেন। এই জন্য আমার পরিবারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে ঈদ মোবারক। আপনার পালা। আজকে এখানে উপস্থিত হতে পেরে আমি আসলেই গর্বিত। আপনি একটা দুটো কবিতার লাইন শোনান, গান শোনান, কিছু একটা করেন। যেই গান শোনালেন উনি, তারপর আপনি না পারলে জি। তৃতীয় মাত্রা আমার খুব মানে একটা পছন্দের একটা, হ্যাঁ, মানে চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রাটা হচ্ছে আমার পছন্দের একটা অনুষ্ঠান। আপনার সাথে দেখা হতে পেরে আসলে আমি আসলেই খুব ভালো আনন্দিত। লাগছে। ঈদের থ্যাংক দিন, ইউ, আমরা আনন্দিত। আনন্দিত। তো এই ঈদের দিনে এরকম একটা অবশ্যই আমার জন্য খুবই গর্বের। তো এই আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ ভাই। না, আমি আমার ওয়াইফের পক্ষ আসলেই। থেকে একটা কথা বলি। গাইবেন? আমার ওয়াইফ যদি এই কথা না বলতো, সাধারণত আমরা যে চ্যানেলে যাই সেই কথাই বলি না। আপনি এটা অর্জন করছেন, কি অর্জন করছেন? একটা অনুষ্ঠান। পছন্দের একজন আমি মানুষ। দেখেন এই যে আমাদের। এটা হানিফ সংকেতের ওস্তাদ ছিল ফজলে লোহানী, হ্যাঁ, আমাদের আকৃষ্ট করছে। তারপর হানিফ সংকেতে আপনার এটা ইত্যাদি, এবং আপনি সকল কিছু ছাড়িয়ে এই যে আমি দেখেন আমার ঘুমাইতে আসো, আমি তৃতীয়, ও বলুক আমি তৃতীয় মাত্রাটাই দেখতে থাকি, হ্যাঁ। তো আবার দু একজন অপছন্দ হলে হয়তো সেটা করি, ম্যাক্সিমামটা সম্ভব হয়। না, এইটা আপনি অর্জন করছেন, এর জন্য আপনার আজকে আমাদের আমন্ত্রণ করছেন। আমরা আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাকে সুস্বাস্থ্য কামনা করে ঈদ মোবারক। আমি একটা কথা বলি, এই টক শো বাংলাদেশের কন্টেস্টে জিলুবে আপনার দায়িত্ব না। এখন অনেক চ্যানেলে অনেকেই অনেকভাবে নিজেকে অ্যাপ্রোচ করে ওইভাবে প্রতিষ্ঠিত করতে চায় বা চাচ্ছে, আছে আমি মানে গেছে আইছে শুধু ইউ আর ওয়ান অ্যান্ড অনলি। থ্যাংক ইউ মিস সাবিয়া চৌধুরী, খন্দকার মাশুকুর রহমান, মিস নুরি জান্নাত রোশনি এবং মিস্টার কামরুজ্জামান রতন। অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্যে। দর্শক কথা বলছিলেন দুজন রাজনীতিক এবং তাদের সহধর্মিণীরা, এবং রাজনীতিকে আমরা সবাই দেখি চিনি, কিন্তু তার পরিবারের কষ্ট, তার সহধর্মিণীদের যে ত্যাগ, সেটা বিরল। এবং সম্পর্ক দুজনই বলেছেন যে তাদের মধ্যকার যে সম্পর্ক, দুটো পরিবারেই আমরা দেখলাম খুব মধুর সম্পর্ক, এবং এই সম্পর্কটাই কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে এই মধুর সম্পর্কটা আসলে তাদের এগিয়ে যাবার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আমরা আশা করব যে এই ধারাটা তারা নিজেরাও অব্যাহত রাখবেন, অন্যরাও এ থেকে অনুপ্রাণিত হবেন। যারা অনুষ্ঠান দেখলেন আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।